ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাস স্টার্ট করি তাহলে। ঠিক আছে, দেখো আগের দিন আমরা ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি পড়েছি, তাই তো? আজকে আমরা শুরু করব ডেটা। তার আগে একটা জিনিস একটু বলি যে জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্সের অ্যাজ এ মেথড হিসাবে জিওগ্রাফিতে কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে এবং কী কী লিমিটেশনস আছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সকে আমরা ব্যবহার করতে কি সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে পারি, না ব্যবহার করতে গিয়ে আমাদেরকে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। খাতা পেন আছে সবার কাছে? হ্যাঁ, ওকে। নাম্বার 1, প্রথমে লেখো characteristics of statistics as a method in geography. Characteristics of statistics as a method in geography. লিখেছো? মেথড তারপরে অ্যাজ আ মেথড ইন জিওগ্রাফি, ভূগোলের একটা পদ্ধতি হিসেবে স্ট্যাটিস্টিক্সের বৈশিষ্ট্যগুলি কি কি। মূল স্ট্যাটিস্টিক্সের অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু সেগুলো তো আমার নিয়ে লাভ নেই। আমার সিলেবাসে বলা আছে ভূগোলে বা জিওগ্রাফিতে অ্যাজ এ টেকনিক হিসেবে স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করি এবং সেই এগেনস্টে তার কী কী বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, বেশি বলবো না, 4-5টা বলবো যাতে পরীক্ষায় এলে তোমরা লিখতে পারো। নাম্বার 1, generally expressed in, আমি চ্যাট বক্সে লিখে দেবো। হ্যাঁ স্যার লিখে দিন। Generally expressed in quantitative terms. Okay, generally expressed in quantitative terms. এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, aggregate of facts. Number 3, must be related to some field of query. ফিল্ড অফ কোয়ারি, এটা গেল 3 নম্বর পয়েন্ট, তাই তো? অমিত মুর্মু তো হবে না, অমিত মুর্মুর প্রবলেম হচ্ছে। 4 নম্বরে হচ্ছে exactness. Cannot be guaranteed. ঠিক আছে, এক্স্যাক্ট আমি বলে দিচ্ছি, সবগুলো তোমরা বলবে, আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আগে লিখে নাও। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে affected by multiplicity of causes. ঠিক আছে, কেউ একজন ইয়ে অন করে রাখো,
অঙ্কিতা অ্যান্সারগুলো দিতে পারো, সুবিধা হবে। কবিতা এলো। হ্যাঁ দেখো, নাম্বার 1 প্রথমটা কি বলেছি আমি, জেনারেলি এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ টার্মস। 2 নম্বরে হচ্ছে এগ্রিগেট অফ ফ্যাক্টস। 3 নম্বরে মাস্ট বি রিলেটেড টু সাম ফিল্ড অফ কোয়ারি। 4 নম্বর হচ্ছে এক্স্যাক্টনেস, এক্স্যাক্টনেস ক্যান নট বি গ্যারান্টিড। আর 6 নম্বরে বলেছি অ্যাফেক্টেড বাই মাল্টিপ্লিসিটি অফ কজেস। এই কটা হলো তোমার স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ মেথড ইন জিওগ্রাফি হিসাবে তার বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট লেখো লিমিটেশন। লিখেছো? প্রথম লিমিটেশন হচ্ছে নন নিউমেরিক ডেটা are not studied properly। এটা হলো প্রথম লিমিটেশন। নন নিউমেরিক ডেটা হলে সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে স্টাডি করতে একটু অসুবিধে হয়। আচ্ছা, 2 নম্বরে মোর এফেক্টিভ ইন more effective in collective events, not such more effective, not such in not such in individual concern। তিন নম্বরে more accurate in average and long term। লিখছো অঙ্কিতা? দেখতে পাচ্ছ তো সবাই? আমি ওই জন্যই চ্যাট বক্সে লিখে দিচ্ছি যাতে শুনতে অসুবিধে হয় বা লিখতে অসুবিধে হয়। Biased data can depict false conclusion। আচ্ছা, proper result is not made for non-uniform
ডেটা। ঠিক আছে, বলা যায় না বাই চান্স 10 নম্বর, এখন তো দিচ্ছে এরকম বদমাইশি করে 10 নম্বরে কোশ্চেন, বুঝতে পেরেছ? তো বলে দিল যে জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্স এবং তার লিমিটেশনগুলো লেখো। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথম পয়েন্ট কি বলেছি ক্যারেক্টারিস্টিক্সে, যে জেনারেলি এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ টার্মস। নর্মালি স্ট্যাটিস্টিক, আমরা জিওগ্রাফিতে যে স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করি, আমরা কিন্তু ভেরিয়েবল বা পিওর নিউমেরিক ভ্যালুকে নিয়ে ডিল করি। আমরা কিন্তু নন নিউমেরিক ভ্যালুগুলোকে আমরা সাধারণত স্ট্যাটিস্টিক্সের দ্বারাই এক্সপ্লেন করি না বা তাকে তার সাহায্য নিই না। তার ফলে নন নিউমেরিক ভ্যালুগুলো সাধারণত আমাদের জিওগ্রাফিকের যে নিজস্ব ডোমেইন আছে, আমাদের যে নিজস্ব অ্যানালিসিস টুল আছে, সেইগুলো দিয়ে এক্সপ্লেন করি। একমাত্র নিউমেরিক ভ্যালুগুলোকে অ্যাভারেজ বা তার কোনো ফার্দার ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের জন্য আমরা স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিই। 2 নম্বরে, এক্স্যাক্টনেস ক্যান নট বি গ্যারেন্টিড। দেখো স্ট্যাটিস্টিক্স যেহেতু ডেটাবেস নিয়ে ডিল করে, সুতরাং ডেটাবেস কখনোই 100% বা ডেটাবেস কখনোই ফুল প্রুফ হতে পারে না। আর যেহেতু ডেটাবেস ফুল প্রুফ হতে পারে না, সেই জন্যই তুমি কখনোই এর ওপর দাঁড়িয়ে তুমি গ্যারান্টি দিতে পারো না। কারণ দেখো তারপরেই একটা কথা আছে, এগ্রিগেট অফ ফ্যাক্টস, 2 নম্বর পয়েন্ট। আমি 4 নম্বরটা আগে বলে দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। এগ্রিগেট অফ ফ্যাক্টস মানে স্ট্যাটিস্টিক্স যেহেতু আমরা ডেটা সেট নিয়ে ডিল করি, ইন্ডিভিজুয়াল ডেটা নিয়ে কাজ করি না, সুতরাং সে টোটাল ডেটা সেটটার এগেনস্টে স্টাডি বা ডেটা সেটটার এগেনস্টে সে আউটকামটাকে বলে। ইন্ডিভিজুয়াল ডেটার ক্ষেত্রে কিন্তু আউটকাম সাধারণত স্ট্যাটিস্টিক্যাল টেকনিক জিওগ্রাফিতে আমরা বলার চেষ্টা করি না, কারণ আমরা জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্সে মূলত কালেকটিভ মেথড হিসাবে ব্যবহার করি, ইন্ডিভিজুয়াল মেথড নয়। নেক্সট, যেহেতু আমরা জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্সকে কোয়ান্টিটেটিভ টেকনিক হিসেবে ব্যবহার করি, সুতরাং কোনো না কোনো ফিল্ড থেকে সে ডেটাবেসটা জোগাড় করতে হয় এবং সেই ডেটাবেসের আমরা রুটটা সবসময় মাথায় রেখে এগোই। যেমন একটা ডেটাবেস যদি আমি কয়লা খনি থেকে নিই, সেখানকার আর্থসামাজিক পরিবেশ যা হবে, আমি কিন্তু সুন্দরবনের জঙ্গল থেকে যদি কোনো ডেটা নিই, দুটোর কিন্তু আর্থসামাজিক পরিবেশ আলাদা, দুটোর ইন্টারপ্রিটেশনের প্যাকেজ আলাদা, দুটোর স্টাডি আউটলুক আলাদা। সেই ক্ষেত্রে কী হবে না, দুটোর ক্ষেত্রে 2 রকমের ইন্টারপ্রিটেশন মেথোডোলজি ব্যবহার করা হবে। আমরা যদি আজকে জামুরিয়ার কয়লা খনিতে কাজ করি, সেখানে দেখবো সেক্স রেশিওটা কম। কেন সেক্স রেশিও কম? তার কারণ স্বভাবতই জামুরিয়াতে যে সমস্ত লেবাররা কাজ করে তারা সাধারণত ঝাড়খণ্ড থেকে এসেছে। প্রথম যখন ঝাড়খণ্ড থেকে তারা আসে, নিশ্চয়ই পুরো ফ্যামিলি নিয়ে আসে না। 5টা কি 10টা লোক কাজ করার জন্য এলো, এসে ওখানে কোনো একটা ছোট বাড়ি খুব সস্তায় ভাড়া নিয়ে থাকতে শুরু করলো, সেখানেই তারা থেকে কাজকর্ম করে আর বাড়িতে টাকা পাঠায়, এবং তার ফ্যামিলি পড়ে রইলো কিন্তু ঝাড়খণ্ডে, সে এখানে। তো সুতরাং আমরা যদি লং টার্মে দেখি বা সেখানে যদি পপুলেশন স্ট্রাকচারটা অ্যানালিসিস করি, সেটা দেখবো যে এলাকায় কিন্তু পুরুষের সংখ্যা বেশি। তাহলে সেখানে দেখে হঠাৎ করে তাহলে সেখানে সেক্স রেশিও ফল করেছে, এই কথাটা তো বলা যাবে না। আমাকে তার আর্থসামাজিক বা তার প্রকৃত কারণটা অনুসন্ধান করতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে মাস্ট বি রিলেটেড টু সাম ফিল্ড অফ কোয়ারি, কোনো না কোনো ফিল্ড অফ কোয়ারির সঙ্গে সে রিলেটেড। যে এক্স্যাক্টনেস ক্যান নট বি গ্যারান্টিড, আগে বলে দিয়েছি। আচ্ছা, অ্যাফেক্টেড বাই মাল্টিপ্লিসিটি অফ কজেস। দেখো আমরা যখন ভূগোলে আলোচনা করি, বিশেষ করে ক্লাইমেটের ক্ষেত্রে, ক্লাইমেটোলজিতে ধরো আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে দিতে পারলাম, বলি যে মোটামুটি বিগত 40 বছরের ডেটা অ্যানালিসিস করে যে পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকে মোটামুটি 15ই জুন থেকে 17ই সেপ্টেম্বর বা 18ই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে বা আমাদের এই এলাকাটায় বর্ষা থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি প্রত্যেক বছর 15 তারিখই বর্ষা ঢোকে আর 18ই সেপ্টেম্বরে কি বর্ষা বেরিয়ে যায়? তা কিন্তু নয়। কোনো বছর 15ই জুনের 10 দিন পরে ঢোকে, কোনো বছর আবার 10ই জুন ঢুকে যায়। তাহলে কেন হচ্ছে এটা? তার কারণ হচ্ছে আমরা যে প্যারামিটারগুলো,
যে মাল্টিপ্লিসিটি অফ কজেস, একাধিক কারণকে, একাধিক জিনিসের অ্যাভারেজকে সামনে রেখে আমরা মোটামুটি ক্যালকুলেশন করে বলি যে 15ই জুনের মধ্যে বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। কিন্তু এই মাল্টিপ্লিসিটি অফ কজেসের মধ্যে একজন যদি কোনো কারণে মিসবিহেভ শুরু করে, একটা প্যারামিটার যদি বদলে যায়, তাহলে ওই ডেটটা আর 15 তারিখ থাকবে না, 14ও হতে পারে, 24ও হতে পারে। সো তাহলে স্ট্যাটিস্টিক্স আমরা যখন অ্যানালিসিস করি, সেক্ষেত্রে যেহেতু আমরা কালেকটিভ ডেটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে মাল্টিপ্লিসিটি অফ কজেস, কোনো একটা কারণ সবার কম্বিনেশন এফেক্টটা যদি এক না থাকে, তাহলে রেজাল্টটা কিন্তু যেমন আমার পাওয়া উচিত, অর্থাৎ আমার অভিপ্রেত রেজাল্টটা কিন্তু আমি পাবো না। এই গেল আমার মোটামুটি মানে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সগুলি, স্ট্যাটিস্টিক্সের অ্যাজ এ কোয়ান্টিটেটিভ টেকনিক হিসেবে বৈশিষ্ট্য। এরপরে আসছি, ভূগোলে আমরা যে স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করি, সেক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে। আমরা কিন্তু তাকে ফুল ফর্ম 100% লেভেলে ব্যবহার করতে পারি না। তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হই। নাম্বার 1, নন নিউমেরিক ডেটা আর নট স্টাডিড প্রপারলি। যে আমরা ভূগোলে সাধারণত নিউমেরিক যে ডেটা, যেগুলো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, সেই ক্ষেত্রেই সাধারণত আমরা স্ট্যাটিস্টিক্সটাকে ব্যবহার করি। নন নিউমেরিক বা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব জিওগ্রাফিক্যাল যে মেথড আছে সেইগুলোকে ব্যবহার করে থাকি। আমাদের যে সমস্ত মডেল বিল্ডিং আছে বা আমাদের যে নিজস্ব থিওরেম আছে, হ্যাঁ, আমরা সেক্ষেত্রে এইগুলো ব্যবহার করে থাকি। আমরা সেক্ষেত্রে ততটা স্ট্যাটিস্টিক্সের সাহায্য দিই না। স্ট্যাটিস্টিক্সের মূলত সাহায্য নিই যেখানে ডেটাবেস এবং নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আমাদের ডিল করতে হয় সেই জায়গায়। সুতরাং পরিষ্কার কথা যে নন নিউমেরিক জায়গায়, নন নিউমেরিক ডেটাবেসের ক্ষেত্রে আমাদের জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্সের একটা লিমিটেড ইউজ অবশ্যই রয়েছে। 2 নম্বরে, মোর এফেক্টিভ ইন কালেকটিভ ইভেন্টস, নট সাচ ইন ইন্ডিভিজুয়াল কনসেপ্ট। দেখো, স্ট্যাটিস্টিক্স যেহেতু আমরা ডেটা সেট নিয়ে কাজ করি, সুতরাং স্ট্যাটিস্টিক্সের যে আউটকাম বা রেজাল্টটা বেরিয়ে আসে, সেটা অ্যাভারেজ বা ওভারঅল ফিচারের ওপরে বেরিয়ে আসে। একটা ডেটার ক্ষেত্রে কি হলো বা এই ডেটাটার এই মুহূর্তের অবস্থান কি, এই ব্যাপারে কিন্তু স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফিকে সেইভাবে কোনো বিশেষ নিদান দিতে পারে না। সেই কারণে আমরা জিওগ্রাফিতে মূলত স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করি কালেকটিভ ফর্ম হিসাবে, ইন্ডিভিজুয়াল ফর্ম হিসাবে নয়। নেক্সট, মোর অ্যাকুরেট ইন অ্যাভারেজ ইন লং টার্ম। অবশ্যই যেহেতু আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সকে অ্যাভারেজ ফর্ম হিসাবে ব্যবহার করি, সুতরাং সে লং টার্মে এবং অ্যাভারেজ হিসাবে, বললাম আমরা যেহেতু কালেকটিভ হিসাবে ইউজ করি, তাহলে সুতরাং সে অ্যাভারেজ এবং লং টার্মে গিয়ে ইনফারেন্স টানতে পারবে। শর্ট টার্ম বা ইন্ডিভিজুয়াল বেসিসে সে কোনো ইনফারেন্স বা অ্যাকিউরেট কোনো ইন্টারপ্রিটেশন দিতে পারে না। যা ইন্টারপ্রিটেশন দেবে লং টার্মে দেবে, এবং মূলত লং টার্মে দেবে এবং কালেকটিভ ওয়েতে দেবে, অ্যাভারেজ ওয়েতে দেবে, ইন্ডিভিজুয়াল বা অ্যাবসলিউট ওয়েতে নয়। নেক্সট, আচ্ছা, আগেই বলেছি আমি যে আমরা ওই যে মাস্ট বি রিলেটেড টু সাম ফিল্ড অফ কোয়ারি। আমরা যে ডেটাবেসটা তুলবো, সে ডেটাবেসটা অবশ্যই বায়াসড ফ্রি হতে হবে। যদি বায়াসড ডেটা আমরা তুলি, যদি আমি কোনো একটা জায়গার 100 দিনের প্রকল্পের ওপরে কাজ করছি, আর আমি যদি সব কথাগুলো কোনো বিজেপির সমর্থকদেরকে জিজ্ঞেস করি, তারা বলবে এলাকায় কিছু কাজ হয়নি, টিএমসি কোনো কাজ করেনি। আবার যদি শুধু টিএমসির লোকেদেরকে জিজ্ঞাসা করি, তারা বলবে দারুণ কাজ হয়েছে, জায়গাটা সোনা দিয়ে মুড়ে দিয়েছে। দুটোই বায়াসড। শুনুন, দুটোর ক্ষেত্রেই আমরা কখনোই ট্রু রেজাল্ট পাবো না, বরং ফলস কনক্লুশন পাবো। সুতরাং আমার স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে স্ট্যাটিস্টিক্স কেবলমাত্র ডেটাটার ইন্টারপ্রিটেশন বা অ্যানালিসিস করতে পারে, ডেটা সোর্সে গিয়ে তার বায়াসনেসকে ভাঙার ক্ষমতা স্ট্যাটিস্টিক্সের মেথড হিসাবে স্ট্যাটিস্টিক্সের নেই। এটা পরিষ্কার মনে রাখতে হবে। যে কারণে আমাদেরকে যখন ডেটাবেস আমরা সংগ্রহ করব, তখন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল নলেজ নয়, জিওগ্রাফিক্যাল এবং সোশ্যালিস্টিক ভিউ পয়েন্ট থেকে আমাদেরকে ডেটাবেস জোগাড় করতে হবে, চোখ কান খোলা রেখে, উপস্থিত বুদ্ধি মাথায় রেখে। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স আমাকে কোনো সাহায্য করতে পারবে না। কেবলমাত্র ডেটা তুলে নিয়ে আসার পর, তাকে ট্যাবুলেট করার পর, সেই ডেটার ফার্দার অ্যানালিসিসের জন্য স্ট্যাটিস্টিক্স আমাকে সাহায্য করতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্সের ড্রব্যাক বা লিমিটেশন। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট,
আমাদের জিওগ্রাফিতে আমরা মূলত ইউনিফর্ম ডেটাকে অ্যানালিসিস করতে সাহায্য করে, কারণ নন ইউনিফর্ম ডেটাবেস যদি হয় তাহলে কিন্তু, যেহেতু জিওগ্রাফি আগেই বলেছি, জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যার মাল্টিপ্লিসিটি অফ কজেসের জন্য, মাল্টিপ্লিসিটি অফ কজেসের উপর ভিত্তি করে কোনো একটা মানে ফাইনাল যে আউটকাম সেটা দাঁড়িয়ে থাকে। সুতরাং সেখানে যদি টোটাল ডেটাবেসটার মধ্যে ইউনিফর্মিটি না থাকে, কোনো ডেটাম না থাকে, কোনো প্রক্সি ভ্যালুকে ফিক্স করা না থাকে, বা কোনো ওয়েটেজ ভ্যালু না থাকে, তাহলে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল কোনো টেকনিক্সের ক্ষমতা নেই যে জিওগ্রাফিক্যাল কোনো একটা ইনফারেন্সে টেনে দেবে। যে কারণে জিওগ্রাফিক্যাল ডেটার ক্ষেত্রে ডেটাবেসের ইউনিফর্মিটি একটা বড় শর্ত। নন ইউনিফর্ম ডেটার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক জিওগ্রাফিতে সেইভাবে কোনো কার্যকরী নয়। ক্লিয়ার? অঙ্কিতা, এতক্ষণ ধরে যা বললাম মস্তিষ্কে ঢুকিল? স্যার এগ্রিগেট অফ ফ্যাক্টর বলবেন? বলো। এই 2 নম্বরটা এগ্রিগেট অফ ফ্যাক্ট, এগ্রিগেট মানে কি? ওটা ভুলে গেছি। এগ্রিগেট মানে হচ্ছে সম্যক। আমি বারবার বললাম তো যে ইন্ডিভিজুয়াল কোনো জিনিস, একক একটা ডেটার উপরে ইনফারেন্স টানার ক্ষমতা স্ট্যাটিস্টিক্সের নেই। স্ট্যাটিস্টিক্স মূলত কালেকটিভ, অনেকগুলোকে একসঙ্গে নিয়ে সেগুলোকে অ্যানালিসিস করে একটা পার্টিকুলার ভিউ পয়েন্ট বা পার্টিকুলার আউটলুক দেখানোর চেষ্টা করে। সো ইটস এগ্রিগেট অফ ফ্যাক্ট, নট ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট। ক্লিয়ার? লিমিটেশনের লাস্টের পয়েন্টটা আরেকবার একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো। কোনটা? প্রপার রেজাল্ট ইজ নট মেড ফর নন ইউনিফর্ম ডেটা। নন ইউনিফর্ম ডেটা, আচ্ছা বলি। ধরো একটা জায়গায় এগ্রিকালচার, এগ্রিকালচার হবে। আমি তোমার বাড়ি কোথায়? সমুদ্রগড়। সমুদ্রগড়। পাট চাষ খুব ভালো হয়, তাই তো? খুব ভালো পাট চাষ হয় তোমাদের দিকে। এইবারে ধরো আমি সিজনাল এগ্রিকালচারের ওপরে কাজ করছি, তাই তো? আমি পাটের ওপরে ডেটা নেব। আচ্ছা, একজন চাষির কাছ থেকে পাটের দরদাম সংক্রান্ত তথ্য নিলাম, আর একজন চাষির কাছ থেকে পাটের কি বলবো মার্কেটিং নিয়ে তথ্য তুললাম। এবং এই যে পাট, সিম্পল ধরো পাটের আমি মার্কেটিং নিয়ে প্রশ্ন তুলছি, এবার বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দেবে। তো আমি যদি তাকে ইউনিফর্ম, আমাকে যদি কোনো একটা ইনফারেন্স জানতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বেঁধে দিতে হবে যে এত থেকে এত। কারণ ওদেরকে বলতে দিলে তো পাট নিয়ে বহুত গল্প শোনাবে না? পাট চাষ থেকে শুরু করে পাট বাজারে যাওয়া পর্যন্ত দাম পাচ্ছি না, লক আউট হয়ে গেছে, কিন্তু এসব জেনে তো আমার লাভ নেই। আমি বেঁধে দিলাম যে আপনার বিগত 10 বছরে মোটামুটি গত বছরে লাভ কত হয়েছিল, তার আগের বছরে লাভ কত হয়েছিল, তার আগের বছরে লাভ কত হয়েছিল, এবছরে কত লাভ হয়েছে। তাহলে আমি বলতে পারবো যে এলাকাটায় পাট চাষ করার জন্য মানুষগুলো উপকৃত হচ্ছে কি আস্তে আস্তে তাদের চাষের পরিমাণ কমে যাচ্ছে, ভবিষ্যতে চাষটা বন্ধ হয়ে যাবে কিনা। তাহলে আমি যদি তাদেরকে ইউনিফর্ম কোনো স্কেলে বেঁধে না দিই, ঠিক আছে, কি হবে? এক একটা চাষি এক এক রকম উত্তর দেবে। তার উপরে দাঁড়িয়ে আমি কি কোনো প্রপার ইন্টারপ্রিটেশন দিতে পারবো যদি ডেটাটা ইউনিফর্ম না হয়? পারবো না তো। সেই জন্যই ডেটাবেস যখন আমি তুলবো তখন আমাকে অবশ্যই একটা ইউনিফর্ম লেভেলে সবাইকে নামিয়ে নিয়ে আসতে হবে, তাই না? বুঝতে পেরেছ? বেচারা অমিত অনেকবার ঢোকার চেষ্টা করলো কিন্তু ওর স্টে করছে না। এই পর্যন্ত বোঝা গেছে সবাইকার? আচ্ছা, এইবারে বলি নেক্সট অপশন কি আছে তোমাদের সিলেবাসে। তাহলে আমার ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, আগের দিন গুরুত্ব বলেছি, আজকে বৈশিষ্ট্য এবং লিমিটেশন বলে দিলাম। তাহলে এইটা আমার শেষ হয়ে গেল। এইবারে আসছে ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা। তার আগে একটা জিনিস একটু বলি, বারবার বলছি আমি, ভেরিয়েবল অ্যান্ড অ্যাট্রিবিউট লিখে নেবে। হ্যাঁ স্যার।
লেখো, আমি এটা লিখছো? The qualitative character, the qualitative character of statistical information is called স্যার একবার বলুন। the qualitative character of statistical information is called attributes. As for example, number of types of castes, CASTES castes, ঠিক আছে? Types of castes in Bengal. অর্থাৎ কোনো পরিসংখ্যানের গুণগত মাত্রাকে বলা হয় অ্যাট্রিবিউট। পশ্চিমবঙ্গের বা বাংলায় কি কি জাতি বর্ণ দেখা যায়, তা সেগুলো সংখ্যা দিয়ে বলা সম্ভব নয়, সবই নাম হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কৈবর্ত, হ্যাঁ, দুলে, বাগদি, হাড়ি, সাঁওতাল, মুন্ডা, আসবে তো নাকি? এগুলো কাস্ট তো নাকি? হ্যাঁ, এগুলো তো নাম্বার নয়। আর 2 নম্বরে লেখো সিম্পল, সব একই লেখো, খালি কোয়ালিটেটিভটা চেঞ্জ করে লিখে দাও কোয়ান্টিটেটিভ। দ্য কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ইজ কল্ড ভেরিয়েবল। সব এরম বসে বসে লেখানো সম্ভব নয়, তাহলে আর এবছর সিলেবাস শেষ হবে না। প্রথম দিকটা একটু লিখিয়ে দিচ্ছি, পরে আর লেখাবো না, এগুলো দিয়ে দেবো, মেটেরিয়াল বুঝিয়ে দেবো, দিয়ে দেবো, ঠিক আছে? লেখা হয়েছে রে? The quantitative character of statistical information is called variables. VARIABLES, variables. As for example, প্রচুর age, sex, structure বা এজ সেক্স ইনফরমেশন। এজ এবং সেক্স ওয়াইজ কতজন আছে আমাদের পশ্চিমবঙ্গে, এটা অবশ্যই কোয়ান্টিটেটিভ, এটা হচ্ছে ভেরিয়েবল। আরো ভালো বলতে গেলে অ্যামাউন্ট অফ রেনফল, ডিগ্রি অফ টেম্পারেচার, নাম্বার অফ ডেজ আন্ডার ক্লাউডিনেস, মেঘাচ্ছন্নতা দিবস, নাম্বার অফ রেনি ডে, নাম্বার অফ রিভার্স, নাম্বার অফ স্টেটস, যা কিছু নাম্বার অফ সংখ্যাতাত্ত্বিক যা হবে সব হচ্ছে কোন একটা জমিতে সার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ম্যানিওর ইন জুট কাল্টিভেশন, অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন
অফ ম্যানিওর ইন জুট কাল্টিভেশন। পাট চাষে রাসায়নিক সারের পরিমাণগত প্রয়োগ, এটা হচ্ছে এক ধরনের কোয়ান্টিটেটিভ ডেটা। তো দিজ আর কল দ্য ভেরিয়েবলস। এবার এই ভেরিয়েবল হচ্ছে আবার দু রকমের, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, দেখো তোমাদের সিলেবাসে আছে ডেটা, ভেরিয়েবল তো ডেটা, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা। বলি, যখন কোনো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু পিক করার ক্ষমতা থাকে, পিক করার মতো পজিশন থাকে, তখন তাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, যে কন্টিনিউ করে। আর ডিসক্রিট ডেটা যখন শুধুমাত্র সে রাউন্ড ফিগার নেবে, তাকে ব্রেক করে কন্টিনিউ করার সম্ভব নয়। আচ্ছা, যদি বলি যে দোকানে গিয়ে যদি বলো যে দোকানদারকে যে স্যার যে দাদা আমাকে 555 খানা চাল দিন তো, দেবে না হুড়কো নিয়ে তাড়া করবে? কোনটা তাড়া করবে তো নাকি? 555 খানা চাল দিন, না স্যার চাল ছুঁড়ে মারবে। হ্যাঁ তাই তো। কেন? কারণ এটা হচ্ছে কন্টিনিউ। শোনো, মনে রাখবে যেগুলো কন্টিনিউয়াস ডেটা, কন্টিনিউয়াস ডেটা সবসময় মেজারেবল, তাকে মাপা যায়। যেগুলো পরিমাপযোগ্য সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। আর যেগুলোকে কেবলমাত্র ডিসক্রিট মানে হচ্ছে কেবলমাত্র কাউন্ট করা যায়, আর কিচ্ছু করা যায় না। কাউন্ট করা যায় একমাত্র, কাউন্টেবল ডেটা মানে হচ্ছে ডিসক্রিট ডেটা। মনে থাকবে? 3.5 খানা গরু হয়, না 2.5 খানা ছাগল, না 3.7 খানা ভেড়া হয় না তো? সো এটা হচ্ছে ডিসক্রিট ডেটা। ডিসক্রিট মানে হচ্ছে ডিসক্রিশন আছে, দুটোর মধ্যে পাঁচিল আছে, তাকে ভাঙা যাবে না। 1 একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, একের পরে 1.1, কিন্তু যেটা মেজার করা যায় 1.1, 1.2, 1.3, 1.4 এরকম করতে করতে তো আনলিমিটেড 1.99999999 পর্যন্ত যেতে পারি তো। যেহেতু ডেটাবেসকে কন্টিনিউ একটার সঙ্গে একটাকে অ্যাটাচ রাখা যায়, ওই জন্য যখন মেজারেবল ডেটা বা যেগুলো কন্টিনিউ থাকে একটা রেঞ্জের মধ্যে, তাকে বলা হয় কন্টিনিউয়াস ডেটা। আর ডিসক্রিট মানে হচ্ছে যেটা কাউন্টেবল। নাম্বার অফ, সবসময় মনে রাখবে, নাম্বার অফ পপুলেশন, নাম্বার অফ ফ্যাক্টরিজ, 2.5 খানা ফ্যাক্টরি, হ্যাঁ 7.5 খানা ট্যাক্সি, হয় নাকি এসব? হয় না তো? না স্যার। তাহলে নাম্বার অফ, যে কোনো কিছু নাম্বার অফ যখন বলবো সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। আর যখন কোনো কিছুকে মেজার করতে পারবো, সে এজ হোক, এজ হতে পারে 4.5 বছর বয়স হতে পারে, হতে পারে না? এরকম আছে নাকি যে 5 বছর বয়স হতে হবে, নাহলে 6 বছর বয়স হতে হবে, তার মাঝে হতে পারে না? হতে পারে তো নাকি? সো এজ, উচ্চতা, উচ্চতা 5 ফুটের পরে 6 ফুট হতে হবে, 5 ফুট 3 ইঞ্চি হওয়া যাবে না, এরকম আছে নাকি? সেখানে এজ, হাইট, টেম্পারেচার, রেনফল, এই সমস্ত যেগুলো মেজার করা যায়, এই সব হচ্ছে তোমার কন্টিনিউয়াস ডেটা। আর যাকে কেবলমাত্র কাউন্ট করা যায়, মেজার করা যায় না, তাকে বলা হয় ডিসক্রিট ডেটা। দেখতে পাচ্ছ সিলেবাসে আছে সব, যেগুলো আমি বলে যাচ্ছি একটা একটা করে। হ্যাঁ স্যার। নেক্সট, পপুলেশন অ্যান্ড স্যাম্পলস। এটা মনে হয় আগের দিন বুঝিয়েছি না গো আমি? আগের দিন বোঝায়নি? হ্যাঁ স্যার। কি বুঝিয়েছি বলো? বলো, স্মৃতি বলো, স্মৃতি বলো। স্যার বলুন। আমি বলছি আগের দিন যেটা বলেছি, পপুলেশন এবং স্যাম্পল বলতে কি বোঝো, আমায় বোঝাও। স্যাম্পল বলতে ওই যে কোনো কিছু যদি আমরা দোকানে
যেখানে প্রথমে কিনতে যাই আমরা, সেখানে দোকানদার আমাদের প্রথমে স্যাম্পেল দেখায়, স্যাম্পেল দেখে তারপর আমরা সেই জিনিসটা ভালো কি খারাপ সেটা দেখে তারপর আমরা কিনি। আর পপুলেশন হচ্ছে আমরা পপুলেশন বলতে যে কোনো জায়গায় আর কি কোনো অঞ্চলে যখন আমরা সার্ভে করবো বা সার্ভে করি, তাহলে সেখানে গিয়ে আমরা প্রতিটা বাড়ি থেকে তো আর গিয়ে জিজ্ঞাসা করে তো করতে পারবো না, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের থেকে জেনে নিয়ে আমরা সার্ভেটা করি। এটাই পপুলেশন স্যাম্পেল। আর কারো কিছু বলার আছে? দেখো আমি চ্যাট বক্সে একটা জিনিস দিয়ে যাচ্ছে, ঠিক তার পরেরটা। চ্যাট বক্সটাকে স্ক্রিনশট করে রাখবে সবাই, পাচ্ছো? দেখো তার পরের পয়েন্ট কি আছে, আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, যেটা পড়াবো সেটা দিয়ে দিয়েছি অলরেডি। পেয়ে গেছো তো সবাই? পরের পয়েন্ট মনে হয় আছে সিলেবাসে। ঠিক বলেছো তুমি, পপুলেশন অ্যান্ড স্যাম্পল। পপুলেশন মানে হচ্ছে দ্য টোটাল ডেটা, অল ভদ্রেশ্বরে কতগুলো মানে 24টা মনে হয় ইয়ে আছে নাকি গো, 24টা না 25টা যে ওয়ার্ড আছে, 24টা ওয়ার্ডের যে টোটাল পপুলেশন, টোটাল নাম্বার, সেটা হচ্ছে তাকে বলা হচ্ছে পপুলেশন ডেটা। পপুলেশন মানে হচ্ছে মোট সংখ্যা, ঠিক আছে? আর স্যাম্পল বলতে বোঝায় যে সেই টোটাল পপুলেশন নিয়ে যদি কাজ করতে যাই, শ্রম বেশি লাগবে, সময় বেশি লাগবে, লোকবল বেশি লাগবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার মধ্যে এফোর্ট অনেক বেশি লাগবে এত বড় ডেটা নিয়ে ডিল করা। এবং সেই শ্রম, সময়, লেবার এবং এফোর্ট, এই চারটে জিনিসকে কমিয়ে আলটিমেট একই রেজাল্ট পাওয়ার জন্য আমরা যে টেকনিককে ব্যবহার করে থাকি, তার কিছু স্যাম্পল বা তার কিছু প্রতিনিধি তুলে নিয়ে তাদেরকে তার সঙ্গে জাস্টিফাই করে অ্যানালিসিস করি। সেই যে প্রতিনিধি তুলে নিলাম, সেই প্রতিনিধিগুলোকে বলা হচ্ছে স্যাম্পলস, ঠিক আছে? তো স্যাম্পল হচ্ছে দ্য কালেকটিভ, না সরি, দ্য পিক আপ অফ দ্য মডেল ইন্ডিভিজুয়ালস। যে মডেল ইন্ডিভিজুয়ালগুলোকে তুলে নেওয়া হয় টোটাল পপুলেশন যে কি বলবো এগ্রিগেট ফ্যাক্ট, সেইটাকে ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে? এরপরে দেখো আমার যেটা আছে, ওটা আগের দিন বলেছি, আমি আর বলবো না। এবারে আসছে দেখো স্কেল অফ মেজারমেন্ট। স্কেল অফ মেজারমেন্ট কি বলেছে? ইন স্ট্যাটিস্টিক্স দ্য ভেরিয়েবলস অর নাম্বারস আর ডিফাইন্ড অ্যান্ড ক্যাটেগরাইজড ইউজিং ডিফারেন্ট স্কেল অফ মেজারমেন্ট. Each level of measurement scale has specific properties that determine the various use of statistical analysis. In this article, we will learn 4 types of scale such as nominal, ordinal, interval and ratio scale. তাই তো চারটেই তো আছে নাকি সিলেবাসে আমার? নমিনাল, অর্ডিনাল, তাই তো? এটা আমি দেখতে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল অ্যান্ড রেশিও, তাই তো? নমিনাল মানে যা শুধু নাম থাকবে, বলি নমিনাল মানে শুধু নাম থাকবে। আমি বললাম যে এটা তোমাদের ক্লাস দিয়ে বোঝায়, বুঝতে সুবিধা হবে, যে আমি ইয়ে করব, কি বলে, আমার যে টোটাল কলেজের যে স্টুডেন্ট আছে তাদের মার্কসগুলোকে ইয়ে অনুযায়ী সাজাবো। আচ্ছা, প্রথমেই আমার যেহেতু অদিতির নাম প্রথমে, তাহলে অদিতি কুন্ডু, ফার্স্ট সেমে এত, সেকেন্ড সেমে এত, থার্ড সেমে এত। অঙ্কিতা কোলে, ফার্স্ট সেমে এত, সেকেন্ড সেমে এত। তাহলে এদিকে কি লিখলাম? নেম অফ দ্য স্টুডেন্টস, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম। জাস্ট নাম্বারগুলো সাজিয়ে নিলাম অ্যালফাবেটিক্যালি বা নন অ্যালফাবেটিক্যালি। শুধু নাম দিয়ে যখন সাজালাম, only name is available, then it's nominal. Okay? When the name, only name is available. এইবারে বললাম অর্ডিনাল। অর্ডিনালে মানে কোন একটা অর্ডার ফলো করলাম। The order may be of alphabetical order, হতে পারে। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে পারি, অ্যালফাবেট এ থেকে জেড হতে পারে বা জেড টু এ হতে পারে। আর একটা অর্ডার ফলো করতে পারি, সেটা হচ্ছে রোল নাম্বার অর্ডার আমার কলেজে, তাই তো?
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যখন নামগুলোকে হ্যাপাজার্ড সাজাবো কোনো অর্ডার ছাড়া, দিস ইজ নমিনাল। নমিনালের সঙ্গে যখন অর্ডার যুক্ত হবে, দিস ইজ অর্ডিনাল। ওকে? আর তারপর হচ্ছে ইন্টারভ্যাল। এইবারে যদি আমি এমন কোনো ডেটাবেস তৈরি করি যেখানে অর্ডার আছে কিন্তু ইন্টারভ্যালও আছে, নাম আছে ইন্টারভ্যাল আছে, মানে ধরো অ্যালফাবেট, প্রথমে আমি এইভাবে সাজালাম যে আমার এ থেকে সি পর্যন্ত কজন আছে, অর্ডার কিন্তু নামও থাকছে এ থেকে সি, কারণ অতগুলো এ বি সি ডি ই এফ এত করা সম্ভব নয়, বা এ বি সি ডি কতগুলো 26টা লেটার আছে তো আমার এতে, 4 6 24, আমি 4টে করে 6টা কি 7টা গ্রুপ করব, এ থেকে ডি পর্যন্ত। এ বি সি ডির মধ্যে যারা আসছে, কে আসছে এ বি সি ডির মধ্যে, অদিতি আসবে, অঙ্কিতা আসবে। ই এফ জি এইচ এর মধ্যে আমাদের কেউ নেই নাকি? আই জে কে এল এর মধ্যে কে আসবে? কবিতা আসবে। তাহলে এই যে গ্রুপ করে দিচ্ছে, তার মধ্যে যে ঢুকলো তাদের মার্কসের টোটালটা আমি বলবো। দিস ইজ, তাহলে যখন আমার শুধু নাম, তখন হচ্ছে নমিনাল। দিয়ে দিতে হবে নাকি রে এগুলো? ওই না স্যার বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা আমি শোনো, আমি এগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ, আমি এগুলো সব দিয়ে দেবো তোমাদেরকে, যে মেটেরিয়াল রেডি করবো না, আমি এখানে সব দেবো তোমাদেরকে, ওটা নিয়ে টেনশন করতে হবে না। আমি আজকেই বানাবো মেটেরিয়াল, যা যা পড়িয়েছি না আমি সব মেটেরিয়াল বানাবো, ওটা আমি দিয়ে দেবো। কিন্তু আপাতত যেটা বলছি মাথায় এলেই হবে আমার, প্রত্যেকটার কাকে বলে তার এক্সাম্পল এবং তার বৈশিষ্ট্য আমি দিয়ে দেব। তো ইন্টারভ্যাল হলো, এইবারে হচ্ছে রেশিও। রেশিও মানে অনুপাত। ইয়েস, সরাসরি একটা পার্সেন্টেজের মধ্যে আসছে। যেমন ধরো বললাম প্রত্যেকের মার্কসগুলোকে অর্ডারলি আমি এর মধ্যে করলাম। আচ্ছা বললাম যে 20% বিলো 20% পেয়েছে কে, তাদেরকে একটা গ্রুপের মধ্যে নিয়ে এসো। 20 থেকে 40-এর মধ্যে কত, তাদেরকে একটা নিয়ে এসো। দেখো 10 থেকে 20-র মধ্যে কতজন আছে, তাই তো? 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, গ্রেটার দেন 80। আরও ভালো করে বলি, তোমাদের সব গ্রেড আছে না, গ্রেড এ কে পেয়েছে, বি কে পেয়েছে, এ প্লাস প্লাস কে পেয়েছে, ক্যাটাগরি অনুযায়ী করলাম। তাহলে সেটা করলে প্রথম কথা তার পার্সেন্টেজ ধরে ক্যাটাগরি করা হয়েছে, তাহলে পার্সেন্টেজ হলো তো, দিস ইজ রেশিও। কারো সাপেক্ষে পার্সেন্টেজ যখন করা হয় তা কারো সাপেক্ষে করা হয় নাকি? রেশিও তো বটে নাকি? পার্সেন্টেজটা রেশিও নয়? অবশ্যই রেশিও, কারণ পার্সেন্টেজ হচ্ছে 100-এর রেসপেক্টে তো রেশিও নাকি? এ রেসপন্স করে বাবা, আমি এগোবো কি করে? এই পয়েন্টটা আজকে শেষ করবো, নেই পড়ে থাকবো নাকি, রগড়াবো নাকি একটা নিয়ে? সো তাহলে আমরাই যখন ক্যাটাগরি করে দিলাম যে এ, বা আরো ভালো করে বলতে গেলে যে আমার 90% গ্রেটার দেন 90% আমার কলেজে কে পেয়েছে, তার মধ্যে নাম থাকবে, তার নাম্বার থাকবে। সো তার মানে মোদ্দা কথা হলো, যখন রেশিও বলবো, রেশিওর মধ্যে নামও থাকবে, অর্ডারও থাকবে, ইন্টারভ্যালও থাকবে, তাই তো? আস্তে আস্তে গ্রেডের দিকে বাড়ছি না আমরা? নমিনালে শুধু নাম, অর্ডিনালে নাম এবং অর্ডার, ইন্টারভ্যালে নাম অর্ডার ইন্টারভ্যাল, রেশিওতে নাম অর্ডার ইন্টারভ্যাল আর রিলেশনাল ভ্যালু, তাই তো নাকি? এই হচ্ছে আমাদের লেভেল অফ মেজারমেন্ট। বোঝাতে পারলাম সবাইকে? স্কেল অফ মেজারমেন্টটা আমি দিয়ে দেবো বাবা, টেনশন করতে হবে না, সব আছে আমার কাছে, আমি সব দিয়ে দেবো। পড়ার জন্য মেটেরিয়াল আমি দেবো, আমি যেটা বোঝালাম বুঝে এলো কিনা, ওই জন্য প্রথমেই আমি কি করতে চাইছি দেখো, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ক্লাসগুলো কি আর এর থেকে ভালো আর কি করে অনলাইনে হবে বলো?
এর থেকে ভালো অনলাইনে হবে না। দেখি ভিডিওটা খুলি, কে কি করছে দেখি একবার। দেখতে পাচ্ছ আমাকে? তো তাহলে যতটা আমি বোঝালাম বোঝা গেল। তাহলে আর একটা পয়েন্ট পড়ে আছে নাকি শুধু, সেটা হচ্ছে সোর্সেস অফ ডেটা। হাউ মেনি সোর্সেস অফ ডেটা আর ইন জিওগ্রাফি? আমরা যা কিছু পড়ছি কিন্তু ভূগোলের সাপেক্ষে। হ্যাঁ, আমাদের কাছে সোর্সেস অফ ডেটা বলতে আমরা দুটো বুঝি বাবা। কি কি? একটা হচ্ছে প্রাইমারি সোর্স, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স, তাই তো? প্রাইমারি সোর্স কোনগুলো? প্রাইমারি সোর্স হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা। প্রাইমারি সোর্স হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা। আচ্ছা বলি, ধরো আমি রিসার্চ করছি, আমি একটা কোশ্চেনার নিয়ে তোমাদের গ্রুপে 10 জনকে পাঠালাম যে আমার ডোমেন থেকে ডেটা তুলে নিয়ে এসো। তো ডেটাটা তো তুমি তুলছো, তারপর আমাকে দিচ্ছ। আমার জন্য ডেটাটা প্রাইমারি কি সেকেন্ডারি? হ্যাঁ, কেন সেকেন্ডারি? না, এখানেই ভুল হলো। না, আমার জন্য প্রাইমারি। ডেটাটা তুলতে কে বলেছে? আমি বলেছি। ডেটাটার প্রথম সত্যভোগী কে? ডেটাটা প্রথম কার কপিরাইটে উঠছে? আমার কপিরাইটে উঠছে। সে আমি যাকে দিই তোলাই না কেন, ডেটাবেস আমার হেডে উঠছে, আমি হচ্ছি তার প্রথম সত্যভোগী। দ্যাটস ওয়াই ইটস প্রাইমারি টু মি। কিন্তু যদি কোনো একটা বইয়ে ছেপে বেরিয়ে যায়, কোনো একটা জায়গায় পাবলিশ হয়েছে, বা অন্য কোনো সংস্থা ডেটাটা নিজের কাছে তুলেছে, তারপরে তার কাছ থেকে আমি নিলাম, তখন কিন্তু সেটা হয়ে যাবে সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স মানে হচ্ছে সেখানে কোনো একটা অথরিটি, কোনো একটা ডোমেন, কোনো একটা কনসার্ন, কোনো একটা ইনস্টিটিউশন, কোনো একটা কোম্পানি বা কোনো একটা গ্রুপ অফ পিপল, তাদেরকে অ্যাকনলেজ করতে হয়, তাদের নামটা দিতে হয়, তখন সেটা হচ্ছে সেকেন্ডারি। আর প্রাইমারি মানে হচ্ছে মি, মাইসেলফ, আমি, এর সত্যভোগী আমি প্রথম ব্যবহার করছি। প্রাইমারি ডেটা কালেকশনের মূল 4টে প্রসিডিওর। এই যে বললাম না মাত্র, নাম্বার 1 ডিরেক্ট পার্সোনাল অবজারভেশন। আমি ফিল্ডে গেলাম, সেখান থেকে ডেটাবেস তুলে নিলাম, এটা হচ্ছে ডিরেক্ট পার্সোনাল অবজারভেশন, তাই তো? আমার কাজ আমি করলাম। 2 ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। আমি তোমাদেরকে পাঠালাম, বক্তব্য আমার, তোমরা জিজ্ঞেস করে তথ্য তুলে নিয়ে এসে আমাকে দিলে, ইনডিরেক্ট। আমি গেলাম না, কিন্তু তথ্যটা আমার, তোমরা শুনে এলে বা তার বক্তব্য রেকর্ড করে নিয়ে এলে, আমি টুকে নিলাম, তো তোমাকে পাঠিয়েছি তার বক্তব্যটা শোনার জন্য। বোঝা গেল? এটা গেল 2 নম্বর। কোশ্চেনার সেন্ড বাই মেল। আমি সেখানে গেলামই না, কোশ্চেনার মেল করে পাঠিয়ে দিলাম যে ভাই তুমি এটা দেখে নিয়ে আমাকে উত্তরগুলো একটু পাঠিয়ে দিও। এটা একটা পদ্ধতি। আর 4 নম্বরে শিডিউল সেন্ড থ্রু ইনভেস্টিগেটার্স। আমি কোনো কোম্পানিকে, কোনো একটা সংস্থাকে নিয়োগ করতে পারি। অনেক সংস্থা আছে যারা ডেটা তুলে দেয়, দেখবে গ্রাম শহরের দিকে দেখবে একটা বিশেষ আকাশি রঙের, সাদার সঙ্গে আকাশি রঙের শাড়ি পরিহিতা এক ধরনের কর্মী ঘোরে, তাই তো? যারা নিজেদের পরিচয় দেয় ন্যাশনাল সার্ভে একাডেমির লোকজন বলে, NSA। দেখেছো? গ্রামে আসে না, সাদা রঙের শাড়ি আর আকাশি রঙের ডিজাইন করা শাড়িতে ছেলেগুলো আকাশি রঙের জামা আর কালো রঙের প্যান্ট পরে আসে, দেখেছো? দেখবি NSA বলে লেখা থাকে, বুকে লেখা থাকে না? ওদের কাজ হচ্ছে, ওরা একটা সংস্থা, NSA আছে, তারপরে আমাদের দিকে GBA বলে একটা সংস্থা আছে, বুঝতে পেরেছো? এরকম অনেক সংস্থা আছে, তাদের কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থার কাছ থেকে সার্ভে করার জন্য তারা বরাত নেয়। তারা কিছু ছেলেকে তারা নিয়োগ করে, তারা সার্ভে করে ডেটাটা তুলে ডেটাটা প্রসেস করে তাদের দিয়ে দেয়। ডেটাটা তার জন্যই তুলছে এবং তার এগেনস্টে তারা পয়সা নেয়। এই যে এনুমারেটর বা ইনভেস্টিগেটর, তাদেরকে দিয়ে তারা ডেটাবেস তোলায়, তাহলে সেটা প্রাইমারি ডেটা বটে। কিন্তু আমি তুললাম না, আমার পয়সা আছে, আমার লোকবল নেই, আমি লোকবল নিয়োগ করলাম, বুঝতে পেরেছো?
তাহলে এগুলো সব হচ্ছে প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা বলতে আমরা মূলত বুঝি দুটো, একটা হচ্ছে পাবলিশড, একটা হচ্ছে আনপাবলিশড। পাবলিশড কোনগুলো? পাবলিশড অনেক হতে পারে, না ইন্টারন্যাশনাল পাবলিকেশন হতে পারে, ন্যাশনাল পাবলিকেশন হতে পারে। ইন্টারন্যাশনাল পাবলিকেশন বড় বড় পাবলিকেশন, জার্নাল, কোনো জার্নাল হতে পারে, কোনো বুক হতে পারে, কোনো ম্যাগাজিন হতে পারে, এগুলো সব পাবলিশড। আর আনপাবলিশডের মধ্যে মিলে তো রিপোর্টসগুলো থাকে, রিপোর্ট এবং গেজেটিয়ার। যেমন পপুলেশনের ডেটা পাবলিশ হয়, কিন্তু MBS মাল্টি বুলেটিন অফ স্ট্যাটিস্টিক্স অফ ইন্ডাস্ট্রি ইন্ডিয়া, তারও ডেটাবেস কিন্তু রেগুলার তৈরি হয়। এগ্রিকালচারাল ডেটা, ইন্ডাস্ট্রি ডেটা বছরে একবার করে দা হিন্দু প্রকাশ করে, কিন্তু সব তথ্য তো আর প্রকাশ পায় না। যেগুলো প্রকাশ পায় না সেই দপ্তরে থেকে যায়। আনপাবলিশ ডেটা সেগুলোকে আমরা কালেক্ট করতে পারি, সেটা আমার কাছে কিন্তু প্রাইমারি নয়, সেকেন্ডারি। যেহেতু সে তার কাজের জন্য ডেটাটা জোগাড় করেছিল, আমি তার কাছ থেকে আমার পারপাসে নেই, এইটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। সুতরাং সোর্স অফ ডেটা হচ্ছে মূলত কি কি? দুটো, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তাহলে হলো আমাদের প্রথম একটা ক্রেডিট শেষ হয়ে গেল আজ, বুঝতে পারছো? একটা ক্রেডিট আমাদের শেষ হলো আজ। ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি হয়ে গেছে, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা হয়ে গেছে, পপুলেশন অ্যান্ড স্যাম্পলস হয়ে গেছে, স্কেলস অফ মেজারমেন্ট, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল অ্যান্ড রেশিও হয়ে গেছে, সোর্সেস অফ ডেটা এইমাত্র হয়ে গেল। ওকে, হ্যাঁ স্যার। কারো কোনো বক্তব্য? যতটা পড়ালাম কারো বুঝতে কোনো অসুবিধে? না স্যার। স্যার সেকেন্ডারি ডাটাটা একবার বলুন না।